ইউএনও ওয়াহিদার ওপর হামলায় ৩ জনের জড়িত থাকার কথা স্বীকার। সিসিটিভির লাল শার্ট পরা ব্যক্তি ইয়াসাদুল চুরির উদ্দেশ্যে ঢুকেছিল বলে দাবি। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় স্বস্তিতে বিএনপি। প্রস্তুতি সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি না মেলায় মনক্ষুণ্ণ দল, জানালেন মির্জা ফখরুল। বস্তা না খুলেই সরানো হচ্ছে সরকারি চাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। বরগুনার আমতলী খাদ্য গুদামে পুকুর চুরি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সবুজ, কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা হয়েছে এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের প্রধান ডক্টর সামন্তলাল সেন। তিনি বলেছেন যে এ পর্যন্ত কমপক্ষে 5 জন মারা গিয়েছেন, তবে সেই সংখ্যাটি বাড়তেও পারে। বলছেন তিনি এই মুহূর্তে রোগী দেখছেন। এখন থেকে 15-20 মিনিট আগে তিনি হাসপাতালে প্রবেশ করেছেন পিছনের গেট দিয়ে, এবং তিনি বলেছেন যে কতজন মোট মারা গিয়েছে সেটি নিশ্চিত নয়, তবে কমপক্ষে 5 জন ইতিমধ্যেই তিনি মারা গিয়েছেন বলে নিশ্চিত করেছেন। এবং এদের আমরা 3 জনের পরিচয় পেয়েছি। গতকাল রাতে একজনের পরিচয় আপনারা জেনেছেন, 7 বছর বয়সী জুয়েল, একটি শিশু সন্তান। তার মা এখানে এসছে, আমরা তার মাকে দেখেছি। এরপরে আরেকজন মারা গিয়েছেন, যিনি সেই মসজিদের মুয়াজ্জিন হাফেজ দেলাওয়ার হোসেন, তিনি মারা গিয়েছেন। এবং তার একটি ছেলের আছে, 17 বছরের ছেলে, সেও আহত হয়েছে, মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় আছে, তবে এখনও প্রাণে বেঁচে আছেন। এর বাইরে আমরা আরেকজনের পরিচয় পেয়েছি, তার নাম মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস। তিনিও মারা গিয়েছেন। তার বয়স হবে 35 থেকে 40। আমরা তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে, তারাও এখানে রয়েছেন, এবং তার স্ত্রী এখানে রয়েছেন। তাদের আসলে কান্নায়, তাদের আহাজারিতে এই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, কেঁপে উঠছে। আসলে এই 37 জন মানুষ, আপনি জানেন যে গতকাল নির্মমভাবে মসজিদে 6টি এসির সম্মিলিত একত্রিতভাবে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শুধু 37 জনের নয়, 37 জনের মধ্যে আপনি জানেন এর মধ্যে 5 জন মারা গিয়েছেন, তাহলে 32 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরে আরও প্রায় 15-20 জন মুসল্লি যারা, অর্থাৎ মসজিদে যত মুসল্লি ছিলেন প্রত্যেকেই কিন্তু মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। তাদের কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়ভাবে নারায়ণগঞ্জে, আর যে মারাত্মক 37 জন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, যে আমরা যতদূর জেনেছি, আমি কিছুক্ষণ আগে আইসিইউর ভিতরে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি। ডাক্তাররা কিন্তু একটি বিষয় নিশ্চিত করে বলেছেন যে এই যে 32 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আশঙ্কাজনক। তারা কিন্তু একজনও আশঙ্কাহীন নয়, প্রত্যেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তারা বাঁচবেন কি বাঁচবেন না সেটি নিয়ে প্রচণ্ড শঙ্কা রয়েছে। তো আপনি দেখছেন যে এই যে 37 জনের যারা নিহত হয়েছেন কিংবা আহত অবস্থায় রয়েছেন, তাদের স্বজনরা কিন্তু হাসপাতালে ভিড় করছেন, এবং সবাই একটি শঙ্কার মধ্যে রয়েছেন। সবাই একটি কি হবে, কতজন প্রাণে বাঁচবেন, কতজন বাঁচবেন না, এ নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। তবে এখানে সবার মধ্যে একটি যেটি সবচেয়ে বেশি ক্ষুব্ধ বিষয় কাজ করছেন, যে কেন এই মসজিদটির নিচে যেহেতু গ্যাসের লাইনের লিকেজ ছিল, যেটি নিয়ে বারবার কথা হয়েছে, যেটি নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে তিতাসে, তারপরও কেন এটি ঠিক করা হলো না, কেন এমন ঝুঁকির মধ্যে রাখা হলো এই মসজিদটি, তা নিয়ে কিন্তু এখানে সকলের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখছি। তো এখন সর্বশেষ যেটি খবর, যে 5 জন ইতিমধ্যে মারা গিয়েছেন, এদের মরদেহ কখন হস্তান্তর করা হবে সেটি নিয়ে কিন্তু বেশ সময় সাপেক্ষ বিষয়। কারণ যেহেতু আপনি জানেন যে প্রথমত একটি কোভিডের বিষয় রয়েছে, এ কারণে হাসপাতালগুলোতে বেশ কিছু নিয়মকানুনের ব্যাপার আছে। তো বাকি 32 জনের অবস্থা কি হয়, ডাক্তার সামন্তলাল সেন আমাকে বলেছেন যে ঘণ্টাখানেক পরে হয়তো তারা এসে গণমাধ্যমে আনুষ্ঠানিক কথা বলবেন, তখন নিশ্চয়ই আমরা আপনাকে সেটি সরাসরি তার কথা কি জানা সেটি আমরা জানাবো। তো এই ছিল আমার কাছে সবশেষ সবুজ। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে এসির বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার। তো নারায়ণগঞ্জে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, আপনি জানেন যে গত রাতে যে এশার নামাজের সময় এই নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে যেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এক শিশু ও মসজিদের মুয়াজ্জিন সহ মোট 5 জন মারা গিয়েছেন এবং একই সঙ্গে 32 জন গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। আপনারা জানেন যে আমরা গত রাত থেকে আমাদের সহকর্মী এবং আমিও সকালে যখন এসেছি তারপর থেকে আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম যে আসলে মূলত আগুনটার সূত্রপাত কোথা থেকে হয়েছে, এবং এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তাদের কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে আগুনের সূত্রপাত কীভাবে হতে পারে এই মসজিদের ভিতরে। যেহেতু মসজিদে কোনো রকম দাহ্য পদার্থ বা আগুন লেগে সেটি ঝলসে দেওয়ার বা পুড়ে যাওয়ার কোনো বিষয় কিন্তু ছিল না, যদি মসজিদটি ফাঁকাই থাকে, যে সব মসজিদগুলি ফাঁকা থাকে, তো কীভাবে এখানে আগুনটা ঘটতে পারে। সেক্ষেত্রে যেটা আমাদের ধারণা এবং আমাদের অনুসন্ধান যেটুকু বলছে সেটা হচ্ছে যে এখানে একটি গ্যাসের লাইন, আমরা কিন্তু ঠিক মসজিদের পূর্ব দিকে রয়েছে, একটি পুরনো গ্যাসের লাইন, অর্থাৎ যেটি বলা চলে যে বাতিল পাইপলাইন, সাধারণ মানুষ এখানকার লোকজন তারা বলছেন সেই পাইপলাইনটি মসজিদের নিচে দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়েছে। যেই লাইনটির লিকেজ থেকেই মূলত, যেহেতু এসি মসজিদটা তো নিয়ন্ত্রিত, সেখানে এই মসজিদে গ্যাসের একটা গ্যাস চেম্বারে পরিণত হয়, যেহেতু গ্লাস দিয়ে ঘেরা ছিল মসজিদের পুরো নিচতলাটি। সেখান থেকে কোনো একটি ফাঁকে এই আগুনের সূত্রপাত ঘটে, এবং আগুনের সূত্রপাত যদি বলতে চাই, গ্যাস যদি হয়েও থাকে, যদি আগুন না লাগানো হয় তাহলে আগুনটা ধরতো না বা এমন ধরনের সংখ্যা থাকতো না। কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল এলাকার, এবং তার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ সংযোগ যখন আসে তার পরপরই কিন্তু এখানকার মসজিদের পাশে একটা ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন, সেখান থেকে একটি আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। এবং সেই আগুন থেকেই মূলত মসজিদের ভিতরে যে একটি গোলক তৈরি হয়েছিল, আগুন তৈরি হয়েছিল, গ্যাসের যে গোলা তৈরি হয়েছিল, সেই গ্যাসের গোলাটি কিন্তু আগুন ধরে বিস্ফোরিত হয়ে মসজিদের পূর্ব দিকের জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়, এবং সেখান থেকেই মূলত যে গ্লাস ছিল, থাই গ্লাস দিয়ে ঘেরা, সেগুলি সব ভেঙে যায় এবং দগ্ধ হন প্রায় 40 জন, যার মধ্যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। এবং সেই সঙ্গে আরও যারা রয়েছেন দগ্ধ অবস্থারা, তাদের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ভোগের চিত্র এলাকাটিতে, শুধু গ্যাস লাইনের যেই অবহেলা যেটি বলা হচ্ছে তিতাস গ্যাসের কর্তৃপক্ষের কাছে, মসজিদ কমিটি বারবার তারা জানিয়েছিলেন, অভিযোগ করেছিলেন। আমরা যেটুকু জেনেছি ফায়ার সার্ভিসের একটি অনানুষ্ঠানিক একটি তথ্য মতে, আনঅফিসিয়াল তথ্য যদি বলি আমরা, সেখান থেকে বলছিলেন যে 5 বার মসজিদ কমিটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিতাস গ্যাস অফিস কর্তৃপক্ষকে, এবং তারা সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত কোনো ব্যবস্থা নেয়নি, এবং সেই অবহেলা থেকে তাদের একটি অবহেলা বা গাফলতির কারণেই মূলত আজকের গত রাতের এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং যার কারণে এতগুলি মানুষের প্রাণনাশের ঘটনা ঘটেছে এবং দগ্ধ হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের এলাকা যদিও একটি পাশ রয়েছে, আরেকটি পাশে পৌরসভা এলাকা, ইউনিয়ন পরিষদ ফতুল্লা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে তল্লা মসজিদটি। সেই মসজিদের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির যে ভয়ঙ্কর দৃশ্য, মানে এখানকার সুয়ারেজের লাইন, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘদিনের সমস্যা, এটি বারবার বলেও সমাধান করা যায়নি। এবং এই মসজিদে যারা দগ্ধ হয়েছিলেন গত রাতে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন এই পানির মধ্যে তাদের বাঁচার জন্য, সেই আগুন নেভানোর জন্য গায়ের থেকে এই নোংরা পানির মধ্যে কিন্তু ঝাঁপিয়ে তারা পড়েছিলেন, এবং এলাকাবাসী এখান থেকে তাদেরকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যান। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক নামাজের যে নামাজ পড়া যে জায়নামাজ, সেগুলো কিন্তু পড়ে থাকতে দেখেছি। এবং দুর্বিষহ একটি অবস্থা এলাকাটিতে, এবং একটি শোকের ছায়া নেমে এসেছে এই 11 জনের মৃত্যুতে মানুষের। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবর। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। সেই মসজিদ এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আহমেদ সালেহিন। সময় সংবাদে আরও চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় স্বস্তিতে বিএনপি, তবে বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় মনক্ষুণ্ণ তারা। বিএনপির মহাসচিব বলছেন, অসুস্থ বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সরকারের সিদ্ধান্তে অনেকটা নির্ভর বিএনপি। যদিও বিদেশ নিয়ে চিকিৎসার বিষয়ে সরকারের সাড়া না মেলার বিষয়টি ভাবাচ্ছে দলকে। সার্বিক বিষয় নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আনুষ্ঠানিক চিঠি না পেয়ে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পা ফেলতে পারেন না উনি, এখনো হুইল চেয়ারে থাকতে হয়, তার অ্যাপেটাইট একদম নেই, খেতে পারেন না, একেবারেই খেতে পারেন না। উনি এখনো কোনো দিন জাউ ভাত খান আর স্যুপ খান, তাও সবসময় খেতে পারেন না, খেলে বমিও করে দেন। ডাক্তাররা বলছে যে তার এই চিকিৎসা এখানে আমাদের দেশে নেই,
বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এমনকি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও তাদের দেশে বেগম জিয়ার চিকিৎসা করানোর আগ্রহের কথা জানিয়েছেন। অ্যারামের চিকিৎসার জন্য তো আপনার বিএনপি বাদ দিয়েও বহু মানুষ তৈরি আছে যে তারা সহযোগিতা করতে চান, ব্যবস্থা করতে চান। বিদেশি সরকারগুলো আপনার অনেকেই চায় যে যদি আসতে পারেন উনি আমরাও চিকিৎসা করার ব্যবস্থা নেব। অনেক রাষ্ট্র আছে এখানে, ওনার চিকিৎসা করতে পারলে যে কোনো দেশ খুশি হবে। ওনার সেই গ্রহণযোগ্যতা, ওনার সেই ইমেজ আছে বিদেশে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে 2 শর্তে গত 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী 24শে সেপ্টেম্বর। এর মাঝেই দ্বিতীয় দফায় পরিবারের আবেদনে আরও 6 মাসের জন্য স্থগিত করা হচ্ছে বেগম জিয়ার সাজা। আহমেদ সালেহীন, সময়। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 29 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1929 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,21,615 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,073 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 16,05,111 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,929 জন। মোট আক্রান্ত 3,21,615। 24 ঘন্টায় মারা গেছেন 29 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,412 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,211 জন। মোট সুস্থ হয়েছেন 2,16,191 জন। দর্শক, আমরা আবারও বার্ন ইউনিটে যাচ্ছি। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রান ভাই যে একদম মাঝখানে আছে ভাই। কিছুক্ষণের মধ্যে এখানে কথা বলবেন ডাক্তার সামন্ত লাল সেন। তিনি মূলত জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ হতাহত হয়েছে এই ঘটনায়, কতজন আহত কিংবা কতজন মারা গিয়েছেন সেটি নিয়ে কিছুক্ষণের মধ্যে যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যিনি প্রধান ডাক্তার সামন্ত লাল সেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা নিশ্চয়ই তার যে বক্তব্য, তার যে কথা, সেটি আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে মোট 11 জন মারা গিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তা আমরা এখন তার সঙ্গে চলে যাচ্ছি, তিনি কি বলেন। আমি সব বলে দিচ্ছি। আমার বয়স বেশি তো, একটু তাড়াতাড়ি বলে দিলে ভালো। বলবো, আপনারা জানেন যে কালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের নারায়ণগঞ্জে হচ্ছে, যার জন্য 37 জন রোগী আমাদের এখানে আসছিল। এটা মসজিদের ভিতরে আমরা যতটুকু জানতে পারি এসি বিস্ফোরণ না গ্যাসের থেকে এই দুর্ঘটনাটা ঘটে। তো এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর বার্ন, কেউ 50%-এর নিচে না, সবাই 70, 80, 90 এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। এই পর্যন্ত আজকে সকাল পর্যন্ত 11 জন মারা গেছে এবং বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই খারাপ বলে আমি মনে করি। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য, এবং উনি এর জন্য দুঃখ প্রকাশ করছেন। ঠিক আছে, একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আগুনে পুড়েই আসলে মারা গেছে। অনেক স্বজনেরা বলছেন যে ময়নাতদন্ত এবং অনেক ধরনের ফর্মালিটিস থাকে, তারা চাচ্ছেন না আসলে ময়নাতদন্ত করার জন্য। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো সহায়তা করা? এটা আমাদের করার কিছু নেই, এটা আইনের ব্যাপার। ময়নাতদন্তটা সম্পূর্ণ আইনের ব্যাপার। পুলিশ এবং যারা আত্মীয় স্বজন তাদের মধ্যে যেটা আইন যেটা করবে সে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কিছু নেই। যে 11 জন মারা গেছে নামগুলো কি একটু বলা যাবে? তাদের থেকে একটু বলা যাবে যদি আপনি কিছু এটা বলো, নামগুলো বলো।
একজন রিফাত, আমি হলো ডাক্তার পার্থচন্দ্র পাল, আবাসিক সার্জন। রিফাত মারা গেছে, জুবায়ের, হুমায়ুন কবির, মুস্তফা কামাল, ইব্রাহিম, সাব্বির। শঙ্কামুক্ত না। মানে আমি তো বলছি 11 জন মোট মারা গেছে, তার মধ্যে কেউ এখন যারা আছে শঙ্কামুক্ত না। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য, এবং এই ঘটনায় উনি দুঃখ প্রকাশ করেছেন। ঠিক আছে, 90%, 100% তো আছে। কালকে যে বাচ্চাটা মারা গেছে তা তো 90%, 80% এরকম। যেটা অসুবিধা হলো ইনহেলেশন বার্নের কারণেই মূলত এই আশঙ্কাটা বেশি। আশঙ্কা মুক্ত কিন্তু কেউই না আছে, না আছে এখন। এরা হলো আপনার আশঙ্কা মুক্ত কেউই নয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। আইসিইউ আমরা এখন ওদেরকে পোস্ট অপারেটিভ আছে, আমাদের পোস্ট অপারেটিভ অলমোস্ট একটা আইসিইউ, এটা সর্বাধুনিক পোস্ট অপারেটিভ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, যেটি বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ। পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগের যাত্রী ও চালকরা। গত কয়েকদিন ধরে নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, চলছে ড্রেজিং। ফেরি চলাচল স্বাভাবিক হতে আরও 3 দিন সময় লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই অবস্থায় লঞ্চ কিংবা স্পিড বোটে করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। অন্যদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। 17টির মধ্যে 16টি ফেরি চলাচল করলেও কমেনি মানুষের দুর্ভোগ। % পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। দেখছেন সময় সংবাদ। ইন্টারনেট ব্যবহার করে দেশের বহু তরুণ এখন তৈরি করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। 3D নকশায় আঁকছেন হুন্দাই মার্সিডিজের মতো গাড়ির সর্বাধুনিক মডেল। শুভ খানের রিপোর্ট। মাগুরার মেহেদি হাসান কম্পিউটার বিজ্ঞানে পড়ার সময় শিখেছিলেন ওয়েব ডেভেলপিংয়ের কাজ। সেটাই এখন আয়ের একমাত্র উৎস। ইন্টারনেটের কল্যাণে বাড়িতে বসেই চাকরি করছেন কানাডীয় প্রতিষ্ঠানে। আর্টিস্টন মিডিয়া নামের একটা কোম্পানিতে ফুল টাইম কাজ করছি। এই ক্লায়েন্ট একটা কাজ পোস্ট করার পরে আমি অ্যাপ্লাই করি, সে আমাকে হায়ার করে। 2010 সালের দিকে আমি তার মানে অনেক রিলায়েবল একটা কর্মী হয়ে গেলাম। তারপর থেকে সে আমাকে ফিক্স করে নিল তার অফিসে। করোনার ধাক্কায় কাজ হারিয়ে যখন অনেকেই বিপাকে, তখন মেহেদির মতো কয়েক লাখ তরুণ তরুণীর আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। ঘরে বসেই হুন্দাই মার্সিডিজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের গাড়ির 3D নকশা করছেন অনেকেই। শখের বসে আর কি আমি কাজটা শুরু করি, দেন এখন এটা হলো আমি আস্তে আস্তে এটা প্রফেশনালি ভাবে আমি নিতে চাচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে আমার যে একটা কর্মসংস্থান হচ্ছে, এটা আমাকে আমার লাইফ টাইম গ্যারান্টি দিবে। এবং একজন বেসরকারি জব হোল্ডার স্টার্টিং পয়েন্টে সে 30,000 টাকা স্যালারি পাইতে পারে, কিন্তু আমরা 6 মাস আমি ট্রেন আপ হওয়ার পর আমার আর্নিংস অ্যামাউন্টটা তার ডাবল হয়ে যেতে পারে। তথ্য প্রযুক্তি বিভাগের হিসাবে ইন্টারনেট ভিত্তিক পেশায় জড়িত আছে দেশের প্রায় 6.5 লাখ তরুণ তরুণী। এই করোনার মৌসুমে আমরা একটা টোটাল প্যাকেজে মোটামুটি 13,000 প্রশিক্ষণ আমরা দিয়েছি। প্রায় 1,000 বা 8,000 মাইনাস এই ধরনের একটি সংখ্যা ওরা কিন্তু কর্মসংস্থানে চলে গিয়েছে। বর্তমানে ইন্টারনেট নির্ভর ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে 1,000 কোটি টাকা আয় করছে বাংলাদেশ। শুভ খান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।